অনেক ধন্যবাদ ৭১ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমরা খুব ইন্টারেস্ট নিয়ে আমি এটা ফলো করছিলাম নেপালের ডেভেলপমেন্টটা। এবং অনেক অনেক ক্ষেত্রে বাংলাদেশের যে ঘটনা ঘটে গেল গত অগাস্ট মাসে, এটার সাথে এই নেপালের ঘটনার অনেকটা মিল। আমরা 2010 সালে যে আরব স্প্রিং বা ডমিনো এফেক্ট দেখেছিলাম, যেখানে টিউনিশিয়াতে একটা সবজি বিক্রেতা চাঁদা দেওয়ার প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়ে দেয়, সাথে সাথে টিউনিশিয়ার গভর্নমেন্ট ফল হয়, ফলোড বাই লিবিয়া, ইজিপ্ট, এটা ইয়েমেন পর্যন্ত যায়। আমরাও দেখলাম যে বাংলাদেশের পরপরই একইভাবে জেনজি, এই একটা অবিশ্বাস্য শক্তিশালী একটা জেনারেশন, তারা যে পরিবর্তনটা এনেছিল বাংলাদেশে, তারা এটা নেপালেও একই ঘটনা ঘটেছে এবং অনেক ক্ষেত্রেই মিল। আমরা দেখেছি যে বাংলাদেশে একজন কর্মকর্তার সন্তান একটা ছাগল বিক্রি কেনা নিয়ে একটা হইচই, এবং তার থেকে আলটিমেটলি এটা গড়ালো একটা সরকার পতনের ক্ষেত্রে। এবং নেপালেও কিন্তু 2-3 সপ্তাহ আগে নেপো বেবি বা নেপো কিড একটা সোশ্যাল হাইপ উঠেছিল, যেখানে বিত্তবান রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের ওখানে যে ডিফারেন্স, হ্যাভ এবং হ্যাভ নট, বিত্তবান এবং গরিবদের মধ্যে যে ডিফারেন্স, এটার পার্থক্যটা উঠে আসে। এবং এই বিত্তবান সন্তানরা, তার পরিবাররা বিভিন্ন দামি গাড়ি, কাপড় চোপড় দিয়ে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্টিং দিচ্ছিল। এটা নিয়ে একটা প্রতিবাদের ঝড় ওঠে এবং পরবর্তীতে নেপাল সরকার 26টা সোশ্যাল মিডিয়া তারা ব্যান করে, তাদেরকে রেজিস্ট্রেশন করতে বলা হয় এবং রেজিস্ট্রেশন না করার কারণে বন্ধ হয়। এবং তারপরে এই জেনজি রাস্তায় নামে এবং প্রাথমিকভাবে তাদের দুইটা দাবি ছিল, লিফট অন সোশ্যাল মিডিয়া এবং করাপ্ট প্র্যাকটিস। তাদের স্লোগান ছিল জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতির অবসান। এবং শান্তিপূর্ণভাবে শুরু হয়। পরবর্তী নিরাপত্তা বাহিনী গুলি বর্ষণ করে 20 জন 30 জন, আমি এক্সাক্ট নাম্বারটা জানি না, নিহত হয় এবং হাজার খানেক আহত হয় এবং সরকার পতন হয়। সরকার আবার প্রধানমন্ত্রীকে সেনাবাহিনী নিরাপদ স্থানে নিয়ে যায়, অনেকগুলো মন্ত্রীদেরকে নিয়ে যায়। একটাই ডিফারেন্স, নেপালে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এই মবের হাতে পড়ে আমরা দেখেছি। যদিও মব জাস্টিস আমরা কখনো সাপোর্ট করি না, বাট বাংলাদেশে যেটা হয় নাই, যাদের উপর, যে মন্ত্রীদের উপর বেশি রাগ ছিল তারা কেউ বাংলাদেশের ছিল না। পাশাপাশি জেল ব্রেক হয়েছে নেপালে, কিছুটা লুট হচ্ছে। তো অনেক 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 মিল বাংলাদেশের সাথে। বাট নেপালের ব্যাপারে একটা কথা না বললেই নয়। অনেক বছর ধরে মাওয়িস্টরা নেপালে সংগ্রাম করে আসছিল এবং শত শত সশস্ত্র বাহিনীর সদস্য মাওয়িস্টরা যুদ্ধের কারণে মৃত্যুবরণ করছিল, যুদ্ধ হচ্ছিল। বাট দুই পক্ষই একমত ছিল যে আমাদের টুরিস্টরা হচ্ছে আমাদের দেবতা। এত ভয়াবহ যুদ্ধ হওয়া সত্ত্বেও কিন্তু নেপালে কোনোদিন কোনো টুরিস্টের পায় নাই যে নেপালে যুদ্ধ হচ্ছে, বিকজ তারা জানে যে এদের আয় থেকেই দেশটা চলে। এবং নেপালের সেনাবাহিনী অত্যন্ত ঐতিহ্যবাহী একটা সেনাবাহিনী, 1560 সালে গঠিত এই গুর্খা বাহিনী। এবং নেপাল কখনো ব্রিটিশ শাসনের আমলে ছিল না। এবং আমি নেপালি অফিসারদের সাথে চাকরি করেছি, অত্যন্ত একটা প্রফেশনাল আর্মি। তারা এখন নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এবং আমাদের মতনই জেনজি একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নির্বাচিত করেছে। আমরা চাই যে নেপালে অতি দ্রুত শান্তি ফিরে আসুক। অবশ্যই এই শান্তিটা ফিরে আসার ক্ষেত্রে জাহর ইকবাল খান, আপনি যেহেতু আছেন, আমরা যতটুকু সংবাদে দেখছিলাম যে যাকে জেনজিরা বলছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবার জন্য, অর্থাৎ সুশীলা কার্কিকে, তিনি বলেছেন যে প্রধান যিনি সেনাপতি আছেন, অর্থাৎ সেনাপ্রধান, তার সাথে আলোচনা করে তিনি আসলে বিশেষ সিদ্ধান্ত দেবেন। এখন সেখানে যদি কোনো ফয়সালা না হয়, তাহলে আসলে নেপালের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? I'm sure বিতর্ক হবে, তর্ক হবে, বাট আমি কনফিডেন্ট যে নেপালি যে জেনজি যারা সংগ্রাম করছে তারা সবাই দেশপ্রেমিক এবং ওদের নেপালি সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীও দেশপ্রেমিক। ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি শুনেছি, বাট আই এম শিওর দে উইল ওভারকাম। সুশীলা কার্কি অত্যন্ত সৎ ব্যক্তি, উনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন বরাবরই। যদি ওনার বয়সটা একটু বেশি, বাট আমাদের ক্ষেত্রে আমাদেরও তো প্রধান উপদেষ্টা অত্যন্ত বয়স্ক একজন মানুষ, বিজ্ঞ মানুষ। সো আমরা চাই যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। সেনাবাহিনী আছে বলেই কিন্তু শান্তি ফিরে এসেছে, নাহলে কিন্তু আরো ভয়াবহ রূপ নিতে পারে। জি, জাহর ইকবাল খান, আপনার মন্তব্য যদি একটু শুনি।
সেটি কিন্তু আসলে বলা যায় আমরা কম বেশি দেখেছি। ডক্টর মনিরুল ইসলাম মাখন, আপনার কাছে আসলে প্রশ্নটি শেষ করতে চাই কারণ আমাদের সময় একেবারেই কম। এই যে নেপালের মানুষের ভিতরেও এই যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া, সরকারের এই যে পক্ষপাতিত্বর যে আচরণগুলো সেগুলোর বিরুদ্ধে যে অবস্থান নেয়া, এটা আসলে কি বার্তা দেয় সামনে যারা আসবে, সেটি অন্তর্বর্তী সরকারই হোক বা তাদেরও নির্বাচনের মাধ্যমে সরকার আসুক না কেন, তাদের কাছে আসলে এই বার্তাগুলো কি হবে বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, নেপালে দুর্নীতি একটা সমস্যা অনেকদিন থেকে। 2008 সালে যখন তারা রাজতন্ত্র থেকে রিপাবলিকে কনভার্ট করলো, এই 17 বছরে 14 জন প্রাইম মিনিস্টার বদল হয়েছে। তো এদের অনেক কিছু শিক্ষার আছে এই ঘটনাগুলো থেকে। আমাদের বাংলাদেশের যে নতুন সরকার আসবে, যে কোনো সরকার আসুক না কেন, তাদেরকে বুঝতে হবে যে ক্ষমতা খুবই ক্ষণস্থায়ী, এবং তারা যদি জনগণের সেবা না করে, সৎভাবে কাজ না করে, দে হ্যাভ টু বি আনসারেবল। এবং জনগণ সকল শক্তির আধার, এবং জনগণের বিরুদ্ধে কাজ করলে তাদের বিচার এই দুনিয়াতেই হবে। আমরা ভালোভাবে কাজ করলে আবার পুনর্নির্বাচিত হব, ভালোভাবে কাজ না করলে সেই জবাবদিহিতা, স্বচ্ছতার কথাটাই আসলে সামনে আবার এসছে।